8-9 ঘন্টা আগুনটা থাকলো, এর মধ্যে সব শেষ হয়ে গেল। সবাই শুধু চেয়ে চেয়ে দেখলাম যে আমাদের কিছু করার থাকলো না। এটা সবচেয়ে দুঃখের একটা বিষয়। 20-30 জন চল্লিশ লোক তো ছিল, তারা যদি এটা চেষ্টা করতো এখন তো তারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারতো। দর্শক, এই মুহূর্তে আমরা আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গতকাল শনিবার 2টার দিকে যে আগুন লাগে, সেই আগুন নিভাতে প্রায় 7 ঘন্টারও বেশি সময় লেগে যায়। আমরা কথা বলবো কিছু ভুক্তভোগী ব্যবসায়ী, তাদের সাথে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তেমনি আমাদের সাথে একজন আছেন, কথা বলবো তার সাথে। গতকাল 2টার দিকে আগুন লাগে, আসলে আপনার কি ছিল ভিতরে বা কি ভাবছেন আসলে? আচ্ছা, এখানে হচ্ছে আমি একটা সিএনডি প্রতিষ্ঠানে আছি। আর এখানে যে আগুনটা লাগছে দুপুর 2টার দিকে, তো প্রথমে লাগছিল হচ্ছে কুরিয়ার গেটের ওই দিকটাই। তো কুরিয়ার গেট থেকে আস্তে আস্তে আগুনটা এদিকে চলে আসতেছিল। দেন ফায়ার সার্ভিস সময় মতো চলে আসছিল। তো আসার পর মানে কিছুটা লেট করছে ওরা। তো আসার পরে যেটা দেখতেছিলাম যে ওরা পাইপটা কোন দিকে ঢুকাবে বা প্রথমে গেট দিয়ে ঢুকতে দিচ্ছিল না, অনুমতি লাগবে, এই ধরনের সিভিলেশনের একটা ঝামেলা হচ্ছিল আর কি। তো এইভাবে করতে করতে আগুনটা আস্তে আস্তে এদিকে চলে আসে। দেন যখন এটা গেট বিতে চলে আসে, আসার পরে 15 থেকে 20 মিনিটের মধ্যেই এই পর্যন্ত চলে আসে, একদম টোটালি কভার হয়ে গেছে। এক্ষেত্রে আমার প্রতিষ্ঠানের টোটাল 5টি মাল ছিল। হ্যাঁ, একটা লন্ডনের শিপমেন্ট ছিল, একটা মালয়েশিয়ার শিপমেন্ট ছিল, আর দারাজের একটা শিপমেন্ট ছিল। হ্যাঁ, এই মিলে সব মিলে 5টা শিপমেন্ট ছিল। এর থেকে আমাদের প্রায় ক্ষতির পরিমাণ 60 থেকে 70 কোটি টাকার মতো আসতেছে আর কি। কেসারেন শেকড় থেকে শিখরে। গতকাল সোয়া 2টার দিকে যে এয়ারপোর্টে আগুন লাগে, আসলে বলছিলেন যে আপনি ওই সময়টা এখানে ছিলেন, আসলে কি কি দেখেছেন? যখন আগুনটা লাগে তখন তো আগুনের মূল আগুনটা দেখা যায়নি, ধোঁয়া দেখা গিয়েছিল। সেটা অনেক ছোট পরিসরে ছিল। যখন ধোঁয়াটা থেকে ধীরে ধীরে ধোঁয়াটা বাড়তে থাকলো, তখন যদি প্রথম দিকে একটা ভালো ইনিশিয়েটিভ নেওয়া যেত, তাহলে কিন্তু ওই ধোঁয়াটা যেখান থেকে শুরু হয় উৎপত্তিস্থল, সেখান থেকে কিন্তু সবাই মিলে কাজ করলে দেখা যাচ্ছে ওটা ওখানেই থেমে যেতে পারত। কিন্তু ফায়ার সার্ভিসকে যখন কল করা হয়েছে এবং ফায়ার সার্ভিস যখন আসছে, আসার পরে তারা 40 থেকে 50 মিনিট পর অথরিটির কাছ থেকে তারা অ্যাপ্রুভাল পায় যে তারা ভিতরে কাজ করতে পারবে। এখানে যেহেতু একটা অথরিটির কাজ চলে, এখানে এভিয়েশন আছে, বাংলাদেশ বিমান আছে, তো সব কিছু মিলে এই যে জটিলতার কারণে কিন্তু আগুনটা মানে সময়ের পরে বেড়ে গিয়েছিল। তো এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। কিছু লোক তো টার্মিনালের ভিতরে ছিল, তারা মাল লোডিং আনলোডিং করতেছে এবং 8 নম্বর গেটে কিছু লোক রেডি করতেছে। আমার মনে হয় 20-30 জন 40 লোক তো ছিল, তারা যদি এটা চেষ্টা করতো, ফায়ার সার্ভিসে খবর দিত এবং ভিতরে ফায়ার সার্ভিস কাজ করতো, এখন তো তারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারতো। আমার প্রশ্ন হলো, কী জন্য তারা এটা চেষ্টা করলো না বা কী তাদের গাফিলতি, একমাত্র তারাই জানে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো এটা সুষ্ঠু। আর শুধু তাই না, 8 নম্বর গেট দিয়ে ফায়ার সার্ভিস ঢুকতে দেয় না। কেন আগুন লেগে গেছে, ফায়ার সার্ভিস কেন ঢুকতে দিল না 8 নম্বর গেটের লোকজন ডিউটি যারা ছিল? আমার প্রশ্ন, আগুন নিয়ে ধাউ ধাউ করে পুড়ে যাচ্ছে, সেখান থেকে আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিস গাড়ি এসে 8 নম্বর গেটের সামনে দাঁড়ায় থাকলো, কেন ঢুকতে দিল না? কি প্রবলেম তাদের, এটা আমার তাদেরকে প্রশ্ন ছেড়ে দিলাম। এয়ারপোর্টটা হচ্ছে সবচেয়ে বাংলাদেশের একটা সবচেয়ে নিরাপদ একটা জায়গা, এবং সবচেয়ে নিরাপত্তা ছাড়া কেউ একটা পাস ছাড়া এখানে ঢুকতে পারবে না। এত সুন্দর একটা সিকিউর জায়গাতে এত বড় একটা আগুন লেগে গেল, 8-9 ঘন্টা আগুনটা থাকলো, এর মধ্যে সব শেষ হয়ে গেল। সবাই শুধু চেয়ে চেয়ে দেখলাম যে আমাদের কিছু করার থাকলো না। এটা সবচেয়ে দুঃখের একটা বিষয়। প্রত্যেকটা ইম্পোর্টার বেকার, এর সাথে সিএনএফ জড়িত, এর সাথে ট্রান্সপোর্ট জড়িত। আমরা আর কি বলবো, যে এক গার্মেন্টসও ধরতে গেলে একটা গার্মেন্টস দিলে একটা অর্ডার ক্যান্সেল হয়ে যায়, সেই গার্মেন্টসও বেকার। তার মানে কি একটার সাথে একটা জড়িত। এই যে বেকারত্ব বাড়তেছে, আমি প্রত্যেকটা উপদেষ্টাকে বলবো, আপনারা এভাবে আর চেয়ারে না বসে থেকে, মিরপুরে আগুন লাগলো, চট্টগ্রামে বিজেপির আগুন লাগলো, একটা সেন্সিটিভ থেকে এয়ারপোর্ট যেখানে সবসময় একদম ইয়ে থাকে, কী বলবো, নিরাপত্তা চাদরে ঢাকা থাকে, সেখানে এত একটা দুর্ঘটনা ঘটে গেল, সেখানে কেন নিরাপত্তা দিতে পারলো না? যারা যারা এর সাথে ডিউটি করে বা যারা যারা কর্মস্থলী যারা আছে, সবাই সিভিল এভিয়েশন, তারপরে এপিবি, মানে সবাই যারা আছে ডিউটিতে আছে, তারা কেন এটা গাফিলতি করলো? এই গাফিলতি তদন্ত করে বাই করে আমি সরকার বলবো আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। কতটা হতাশাজনক যে দীর্ঘ 7 ঘন্টারও বেশি সময় আগুন নিভানো সম্ভব হয়নি। হ্যাঁ, এখানে যদি আমি বলি যে দীর্ঘ 7 ঘন্টায় সম্ভব হয়নি, সেটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আগুনটা যেখানে প্রথম লাগছিল, তো সেই জায়গায় যদি নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় তো তাহলে এতটা স্প্রেড হতো না। আর এদিকে যখন চলে আসছে, এখানে কেমিক্যাল ওয়ার হাউস আছে, কিছু দাহ্য পদার্থ আছে, ব্যাটারি আছে, কিছু মানে মোবাইল ফোন এই জাতীয় কিছু জিনিসপত্র আছে, আবার এই পাশে আবার ফার্মাসিউটিক্যালসের র ম্যাটেরিয়ালসগুলো আছে। যখন আগুনগুলো এখানে চলে আসে, তখন আসলে সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন কারো পক্ষে সেই আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। এই জন্যই আর কি আগুনটা নিভাতে এত সময় লাগছে, আমার বলে ধারণা এটা। দর্শক, আমরা শুনতে পাচ্ছিলাম একজন ভুক্তভোগী ব্যবসায়ী, যিনি একটি কোম্পানিতে চাকরি করেন, তার কোম্পানির প্রায় 60 থেকে 70 কোটি টাকার মতো এই আগুনে ক্ষতিগ্রস্ত। দুপুর সোয়া 2টায় যে আগুন লাগে, সেই আগুন নিভেছে রাত 9:30টারও পর। আসলে এই দায়ভার কে নিবে? ভুক্তভোগী বলছিলেন যে আসলে
আমাদের দেশের অবকাঠামোগত যে সমস্যা সেটি বোধহয় এই আগুনে আবার উঠে এলো।